হিটলার সারাক্ষণবর পর্ব ৩০ লেখনী আয়শা ফ্ল্যাশব্যাক সেদিন গভীর রাতে ওসমান উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন যখন হ্যারিকেনের আলো হাতে নিয়ে মেঝের ঘরে ঢুকলেন তখন দেখলেন মারিয়া ধীরে ধীরে চোখ খোলার ব্যাকুল চেষ্টা করছে। প্রচণ্ড জ্বরের প্রভাবে মারিয়ার পুরো মাথাটা সিসার মতো ভারী হয়ে আছে, আর চোখের পাতা দুটো যেন এক অদৃশ্য ভারে জড়িয়ে আসছে। আমেনা খাতুন দ্রুত এগিয়ে গিয়ে মারিয়ার পাশে খাটে বসলেন। মারিয়া পিটপিট করে চোখ খুলে চারপাশে নিজের অস্পষ্ট ও অচেনা পরিবেশের দিকে দৃষ্টি বুলাল। তবে যার অবয়বটি সে খুঁজতে চাইছিল তাকে পুরো ঘরে দেখতে না পেয়ে অত্যন্ত দুর্বল ও ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কে আন্টি? আর আমি কোথায় আছি? আমার মারিয়া কথাটি শেষ করার আগেই ঘরের দরজায় হঠাৎ সশব্দে করাঘাত হল, ঠকঠক। হঠাৎ এই অসময়ে দরজার শব্দে আমেনা খাতুন একটু চমকে উঠে স্বভাবসুলভ গলায় প্রশ্ন করলেন, কেডা আইছো? বাইরে থেকে শিহাবের পরিচিত ও থমথমে কণ্ঠস্বর ভেসে এল, আন্টি আমি। দরজাটা একটু খুলুন। ও আইছো বাবা? তাড়াতাড়ি ভেতরে আহো, তোমার বুয়ের জ্ঞান ফিরছে। আমেনা খাতুন তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজার খিল খুলে দিলেন। কিন্তু ওদিকে এক সম্পূর্ণ অচেনা মহিলার মুখে তোমার বু শব্দ দুটি শোনামাত্রই মারিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ল, আর বিস্ময়ে তার চোখের মণি দুটি ছোট থেকে বড় হয়ে গেল। সে বিস্ফারিত চোখে দরজার দিকে তাকিয়ে রইল। আমেনা খাতুন শিহাবকে ভেতরে ঢোকার পথ করে দিয়ে বললেন, তুমি কথা কো বাবা, আমি রান্নাঘর থিকা একটু আসি। এই বলে তিনি ঘর থেকে প্রস্থান করলেন। শিহাব ঘরে ঢুকে হালকা করে কাঠের পাল্লা দুটো ভিড়িয়ে দিল। তারপর ধীর পায়ে সে মারিয়ার মুখোমুখি দাঁড়াল। শিহাবের এই অতিগম্ভীর ও নির্ভাব রূপ দেখে মারিয়া এক অজানা শঙ্কায় কেঁপে উঠল। সে থরথর করে কাঁপা ঠোঁটে অত্যন্ত দুর্বল গলায় বলল, জি ববলুন স্যার। শিহাব কোনো ভূমিকা না করে বরফশীতল কণ্ঠে সোজা বলল, আপনার সাথে আমার একটা অতীব জরুরি কথা আছে মিস মারিয়া। আমি আপনাকে এখনই বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন? রাজি থাকলে একটু পর ওসমান উদ্দিন সাহেব একজন কাজী নিয়ে আসবেন। কোনো প্রকার ঝামেলা না করে শুধু সোজা কবুল বলে দেবেন। কথাটা বলেই শিহাব ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য এক পা বাড়াল। কিন্তু পরক্ষণেই কি যেন মনে করে পেছনে ফিরে মারিয়ার হতভম্ব মুখের দিকে তাকিয়ে আদেশের সুর যোগ করল, আর হ্যাঁ, নিজেকে একটু গুছিয়ে মাথায় সুন্দর করে ঘোমটা দেবেন, যাতে বাইরের কোনো পুরুষ আপনাকে দেখতে না পায়। এটুকু বলেই শিহাব ঘর থেকে বের হয়ে গেল। মারিয়া বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল। তার যেন কোনো বাকশক্তি ছিল না। কি হচ্ছে তার জীবনে? কেনি বা শিহাবের মতো কঠোর একজন মানুষ হঠাৎ তাকে বিয়ে করার এত তোড়জোড় করছে, তার কিছুই সে বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে আমেনা খাতুন ঘরে ঢুকে মারিয়াকে বেশ সহানুভূতি নিয়ে বললেন, মা আমারে মাফ কইরা দাও। আমি প্রথমে বুঝবার পারি নাই। যাই হোক, কিছুক্ষণ পর তুমি ওই বাবার বউ হবা। পোলাডা বড্ড ভালো মা, তুমি ওর লগে সুখে থাকবা। আমেনা খাতুনের কথা শুনে মারিয়া মনে মনে এক চরম তাচ্ছিল্যের হাসি হাসল, যে মানুষের মনে আজও নিজের একটু জায়গা তৈরি করতে পারলাম না, তার সাথে থেকে আবার কিভাবে সুখী হব। কথাগুলোর মাঝেই ওসমান সাহেব দরজার বাইরে এসে স্ত্রীকে তাড়া দিয়ে বললেন, বিবি, মাইয়াডার মাথায় কাপড়টা ভালো কইরা দাও, কাজী সাহেব আইসা পড়ছেন। আমেনা খাতুন অমনি মারিয়ার শাড়ির আঁচলটা টেনে তার মাথায় বড় করে এক ঘোমটা টেনে দিলেন এবং বললেন, আপনারা আসেন। ঘরের ভেতর কাজী সাহেব এবং ওসমান সাহেব প্রবেশ করলেন। কাজী সাহেব মারিয়ার কাছে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে খাতা খুলে বললেন, মোহাম্মদ নিয়াজ চৌধুরী ও মরহুমা হালিমা চৌধুরীর একমাত্র পুত্র জনাব শিহাব চৌধুরী। 10 টাকা কাবিন ধার্য করিয়া বিবাহ ধার্য করা হইয়াছে। আপনি যদি রাজি থাকেন তবে বলুন মা, কবুল। কাবিনের পরিমাণ 10 টাকা শোনামাত্রই আমেনা খাতুন চোখ কপালে তুলে স্বামীর দিকে তাকালেন। ওসমান সাহেব স্ত্রীকে ইশারায় শান্ত থাকার আশ্বাস দিলেন। অন্যদিকে মারিয়া নিজের কাবিনের এই পরিমাণ শুনে একেবারে বাকরুদ্ধ হয়ে গেল।
সে ক্ষোভ আর বিস্ময় নিয়ে বলে উঠল, আপনারা ওনার কাছ থেকে এত বড় অঙ্কের টাকা কিভাবে কাবিন নিলেন বলুন তো? কাজী সাহেব মারিয়ার কথা শুনে বোকার মতো হেসে বললেন, কেন মা, বেশি হয়ে গেছে? আচ্ছা থাক, পরের বার কমাইয়া দিমুনে। পরের বার কমাবেন মানে? মারিয়া তো প্রায় আঁতকে উঠল। আমেনা খাতুন মারিয়াকে আলতো করে চেপে ধরে বললেন, থাক মা, এসব কথা বাদ দাও। কাজী সাব দাঁড়ায় আছে, আগে কবুল কথাটা কো। মারিয়া রাগ, ক্ষোভ আর নিরুপায় হয়ে গজ গজ করে স্বগতকণ্ঠে বলে উঠল, কিপ্টে শিহাব চৌধুরীকে কবুল করলাম। কবুল? কিপ্টে শিহাব কবুল? বাইরে দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে থাকা শিহাব মারিয়ার মুখ থেকে সেই বাধ্যগত কবুল শব্দটা শুনেই এক নিস্তব্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্ধকারের দিকে হেঁটে চলে গেল। কাজী সাহেবও কাবিনের অল্প পাওনা বুঝে নিয়ে বিদায় হলেন। বিয়ে শেষ হওয়ার পর আমেনা খাতুন বেশ যত্ন করে সবাইকে রাতের খাবার খাইয়ে দিলেন। খাওয়া শেষ হলে তিনি মারিয়াকে ঘরের বিছানায় বসিয়ে দিয়ে তার কানে কানে কিছু পরম গোপনীয় অনুশাসন আর লজ্জার কথা বলে মুচকি হেসে ওসমান সাহেবকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমেনা খাতুনের সেসব কথা মনে পড়ে মারিয়ার ফর্সা মুখটা লজ্জায় লাল টমেটো মতো হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার হুক খুলে ভেতরে প্রবেশ করল শিহাব। শিহাবকে ঘরে ঢুকতে দেখেই মারিয়া তার লজ্জার আবেশ কাটিয়ে সোজা হয়ে বসে প্রশ্ন ছুড়ে দিল, আপনি হঠাৎ আমাকে কেন বিয়ে করলেন, স্যার? জবাব দিন। শিহাব কিছুক্ষণ একদৃষ্টে মারিয়ার কৌতূহলী ও রাগী মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একদম নির্ভার গলায় বলল, মিস মারিয়া, এখন দয়া করে চুপ থাকুন। সময় হলে আমি নিজে থেকেই সব বলবো। এখন ঘুমিয়ে পড়ুন, কাল ভোরেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। এটুকু বলেই শিহাব আর কোনো কথা না বাড়িয়ে ঘরের কাঠের চেয়ার এগিয়ে বসল। কপালে নিজের ডান হাতটি রেখে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে মাথা হেলিয়ে দিল। মারিয়া শিহাবের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে চরম অভিমানে মুখ ফুলিয়ে বিছানার এক কোণায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। পুরো বাড়ি যখন নিঝুম অন্ধকারে আচ্ছন্ন এবং সবাই গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই সেই বাড়ির বাইরের উঠোনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক লোক সাবধানে নিজের পকেট থেকে ফোন বের করল। সে একটানা রিং হওয়ার পর ওপাশের বিশেষ এক নম্বরে কল করে নিচু কণ্ঠে বলল, স্যার, আপনার কথা মতো কাজটা একদম নিখুঁতভাবে হয়ে গেছে। ফোনের ওপাশ থেকে এক অত্যন্ত কুটিল ও বিজয়ী কণ্ঠস্বর ভেসে এল, গুড। এটুকু বলেই ওপাশের লোকটা কোনো কথা না বাড়িয়ে কলটা কেটে দিল। ভোরের স্নিগ্ধ আলো ফুটতে তখনও কিছুটা বাকি। চারপাশের নিস্তব্ধতা চিরে দূর মসজিদ থেকে ভেসে আসছে হালকা আজানের ধ্বনি। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই শিহাবের চোখ জোড়া নড়ে উঠল। সারারাত শক্ত চেয়ারটায় বসে থাকার কারণে তার কোমর আর পিঠে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। শিহাব পুরোপুরি সজাগ হয়ে চারপাশে চোখ বোলাতেই দেখতে পেল মারিয়াকে। সোফায় বেশ অগোছালোভাবে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে সে। ঘুমের ঘোরে মারিয়ার শাড়ির আঁচল কিছুটা সরে গেছে, আর পায়ের দিক থেকেও শাড়ি সরে গিয়ে ধবধবে ফর্সা পা দেখা যাচ্ছে। দৃশ্যটি দেখে শিহাব শাড়ির আঁচলটা ঠিক করে দিতে এগোতে চাই, কিন্তু ঠিক তখনই তার নজর গেল এক অপ্রস্তুত জায়গায়। মুহূর্তের মধ্যে সে নজর সরিয়ে নিল। নিজেকে সামলে নিয়ে মারিয়াকে ডাকতে শুরু করল, মিস মারিয়া, মিস মারিয়া, উঠুন। কয়েকবার ডাকার পরও যখন মারিয়ার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলল। আর কোনো উপায় না দেখে সে মারিয়াকে ঠিক করে আলতো করে কোলে তুলে নিল। এরপর সাবধানে দরজা খুলে বাইরে বের হয়ে এল। বাইরে এসে সে দেখল ড্রাইভার রহিম চাচা গাড়ির ভেতর চোখ বন্ধ করে বসে আছেন। শিহাব অমনি ডাক দিল, রহিম চাচা, রহিম চাচা। শিহাবের কণ্ঠ শুনে রহিম চাচা চটজলদি উঠে বসলেন। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে এসে বললেন, শিহাব বাবা, আইছেন? রহিম চাচাকে নামতে দেখে শিহাব বলল, চাচা, চারদিকে আলো ফুটে গেছে। আপনি আমার গাড়িটি ঠিক করে নিয়ে নিয়েন, সামনের একটা গ্যারেজের সামনে রাতে রেখে এসেছি। এখন একটু গাড়ির সামনের দরজাটা খুলুন। রহিম চাচা তড়িঘড়ি করে গাড়ির দরজা খুলে দিলেন।
শিহাব মারিয়াকে খুব সাবধানে সিটে বসিয়ে দিল এবং নিখুঁতভাবে সিট বেল্টটা বেঁধে দিল। রহিম চাচার কাছ থেকে বিদায় নিয়ে শিহাব ড্রাইভিং সিটে উঠে বসল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত রওনা হল চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে। শিহাবের গাড়িটি চোখের আড়াল হতেই রহিম চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে গ্যারেজের দিকে হাঁটা দিলেন। চৌধুরী ম্যানশনের সামনে এসে শিহাব আচমকা জোরে ব্রেক কষল। বিকট শব্দে ব্রেক করার কারণে মারিয়ার ঘুম ভেঙে গেল। মারিয়াকে জেগে উঠতে দেখে শিহাব বেশ গম্ভীর গলায় বলল, মিস মারিয়া, নামুন। আমরা চলে এসেছি। শিহাবের এই গম্ভীর কণ্ঠ শুনে মারিয়া নিঃশব্দে সিটবেল্ট খুলল এবং গাড়ির দরজা খুলে নিচে নেমে দাঁড়াল। কিন্তু তাকে অবাক করে দিয়ে মারিয়া নামার সাথে সাথেই শিহাব একটা কথাও না বলে একটানে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল। মারিয়া হতবাক হয়ে সেদিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে ম্যানশনের ভেতরের দিকে এগোতে লাগল। টুং টাং টুং। হঠাৎ বেলের আওয়াজ কানে আসতেই নিয়াজ সাহেব জায়নামাজ থেকে উঠে দাঁড়ালেন। তিনি এইমাত্র অজু করে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন। নিয়ত বাঁধার আগেই বেলের শব্দ পেয়ে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই নিয়াজ সাহেবের চোখে পড়ল মারিয়ার বিধ্বস্ত রূপ। মারিয়ার এই অবস্থা দেখে তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, মারিয়া, কি হয়েছে মা তোর? নিয়াজ সাহেবের কণ্ঠ শুনে মারিয়া ওনার দিকে তাকাল এবং নিজেকে আর ধরে রাখতে না পেরে ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। মারিয়াকে এভাবে কাঁদতে দেখে নিয়াজ সাহেব ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বল আমাকে। আর শিহাব কই? এই বলে তিনি চারদিকে চোখ বোলালেন। মারিয়া কাঁদতে কাঁদতেই বলল, তিনি আমাকে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেছেন আঙ্কেল। কথাটা শুনে নিয়াজ সাহেব এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। মারিয়ার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, কাঁদিস না, আয় ভেতরে আয়। তিনি মারিয়াকে ধরে এনে সোফায় বসালেন। এরপর সামনের টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে মারিয়ার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নে, আগে পানিটা খেয়ে শান্ত হো। নিয়াজ সাহেবের হাত থেকে গ্লাস নিয়ে পানি খাওয়ার পর মারিয়া কিছুটা শান্ত হল। তাকে শান্ত হতে দেখে নিয়াজ সাহেব আদরে মারিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, এইবার বল, কি হয়েছে? নিয়াজ সাহেবের প্রশ্ন শুনে মারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একে একে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে লাগল। সব শুনে নিয়াজ সাহেব মারিয়াকে পরম স্নেহে বুকে টেনে নিয়ে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রে মা। যাকে তুই চেয়েছিস আল্লাহ কোনো না কোনো অশিলা দিয়ে তাকে তৈরি করে দিয়েছেন। চিন্তা করিস না মা, যিনি তোদের হাত এক করে দিয়েছেন, একদিন তিনি তোদের মনও এক করে দেবেন, দেখিস। শুধু একটু ধৈর্য ধর। এভাবে কিছুক্ষণ মারিয়াকে সান্ত্বনা দেওয়ার পর নিয়াজ সাহেব বললেন, যা মা, রুমে গিয়ে রেস্ট নে। আমি নামাজটা পড়ে আসি। এই বলে তিনি মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নিয়াজ সাহেব চলে যাওয়ার পর মারিয়া সোফা থেকে উঠে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। উঠতে উঠতে সে মনে মনে চিন্তা করতে লাগল, তার জীবনটা এখন কোন মোড়ে গিয়ে দাঁড়াবে। আর শিহাবই বা তাকে এভাবে ছেড়ে কোথায় গেল। মারিয়া নিজের রুম থেকে বের হতে হতে ভাবছিল, কিভাবে বদলে গেল তার জীবন। আর কিভাবে শিহাবের সাথে তার বিয়েটা হঠাৎ করে হয়ে গেল। এসব ভাবতে ভাবতে নিচে নামতেই সে সিঁড়ির গোড়ায় এক অত্যন্ত চেনা ও পরম পরিচিত মুখের দেখা পেল। নিয়াজ চৌধুরী সাহেবকে দেখতে পেয়েই মারিয়া মিষ্টি একটা হাসি নিয়ে তার দিকে এগিয়ে গেল। তারপর পরম শ্রদ্ধায় সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম বাবা। কেমন আছেন আপনি? আর কখন এলেন? কথাটি বলেই মারিয়া অভিমান করে সুন্দর করে নিজের মুখটা ফুলিয়ে বলল, আপনার সাথে আমার কোনো কথা নেই বাবা। ঢাকা থেকে আসতে আপনার এত দেরি হলো কেন, বলুন তো? মারিয়ার এমন মিষ্টি আর অভিমান দেখে নিয়াজ সাহেব হাহা করে হেসে উঠলেন। তিনি স্নেহভরে বললেন, আরে মারে, এই বয়সে এত দূর জার্নি করতে বড্ড কষ্ট হয় রে মা। তোদের তো বলি একদম স্থায়ীভাবে ঢাকায় চলে আয়, কিন্তু আমার এই একগুঁয়ে ছেলেটা তো আমার কথাই শোনে না। ও রাজি থাকলে কি আর আমি তোদের ছেড়ে ঢাকায় পড়ে থাকি? বাবা, এসেছ তুমি?
মারিয়া আর নিয়াজ সাহেবের কথার মাঝেই আচমকা এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। দুজনেই শব্দ লক্ষ্য করে তাকাল। দেখল শিহাব স্যুটবুট পরে তাদের দিকে হেঁটে আসছে। শিহাব তাদের কাছে এসে শান্ত কণ্ঠে বলল, আপনাদের বাপ-মেয়ের কথা শেষ হলে এবার নিচে চলুন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এটুকু বলেই শিহাব পরম মমতায় নিয়াজ সাহেবের হাতটি ধরে সাবধানে নিচে নামাতে নিয়ে গেল। আর তাদের ঠিক পেছনে যেতে যেতে মারিয়া আবার হারিয়ে গেল কয়েকদিন আগের সেই দিনে। শিহাব কাজীর সামনে ১০ টাকা কাবিনে বিয়ে করে হঠাৎ লন্ডনে চলে যাওয়ার ৩ দিনের মাথায় এক দুপুরে হঠাৎ নিয়াজ সাহেবের মোবাইলে একটা অচেনা নম্বর থেকে কল আসে। নিয়াজ সাহেব কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বললেন, হ্যালো। ওপাশ থেকে শিহাবের ভারী ও শ্রদ্ধাশীল স্বর ভেসেল, বাবা, আসসালামু আলাইকুম। কেমন আছ তুমি? এতদিন পর ছেলের কণ্ঠ শুনে নিয়াজ সাহেবের রাগ যেন দ্বিগুণ হয়ে উঠল। তিনি বেশ রাগী গলায় বললেন, কেন ফোন করেছিস বল? কি চাই তোর? আমরা বেঁচে আছি না মরে গেছি, তা কি জানতে ফোন দিয়েছিস শিহাব? বাবার এমন তোক শুনে শিহাব কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, বাবা, আমি সেদিন একটা কাজের জন্য লন্ডনে চলে এসেছি। আর শিহাব এক মুহূর্ত থেমে বলল, বাবা, তুমি মিস মারিয়াকে নিয়ে দয়া করে দ্রুত এখানে চলে এসো প্লিজ। আমি এখানে একটা ইম্পর্ট্যান্ট কাজে আটকে গেছি, না হলে আমি নিজেই দেশে গিয়ে তোমাদের নিয়ে আসতাম। আমি এয়ারপোর্টে তোমাদের জন্য অপেক্ষা করব। আরও কিছু কথা বলেই শিহাব আর কিছু না শোনার আগেই ফোনটা কেটে দিল। নিয়াজ সাহেব কিছুক্ষণ হাত ধরে ফোনটা নিয়ে সোফায় স্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর এক গভীর দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে মারিয়ার রুমের দিকে এগিয়ে গেলেন। দরজায় নক করে বললেন, মা মারিয়া, দরজাটা একটু খোল তো। তোর সাথে কথা আছে। মারিয়া তড়িঘড়ি করে দরজা খুলে দিল। আঙ্কেল, আসুন। নিয়াজ সাহেব ঘরে ঢুকতে ঢুকতে একটু হেসেই বললেন, ছেলের বুয়ের মুখে এখনো আঙ্কেল ডাক শোনানোর জন্যই কি আল্লাহ আমায় এতদিন বাঁচিয়ে রেখেছেন। নিয়াজ সাহেব খাটে বসে চারিদিকে চোখ বুলায়ে বললেন, তোর জামাকাপড়গুলো গুছিয়ে নে, মা। কাল আমরা একটা জায়গায় বেড়াতে যাব। আর হ্যাঁ, তোর পাসপোর্টটা আমায় দিস তো। নিয়াজ সাহেব পাসপোর্ট নিয়ে চলে যাওয়ার পর মারিয়া নিঃশব্দে ব্যাগ গোছাতে লাগল। কিন্তু তার চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সে মনে মনে ডুকরে উঠে বলল, আজ ৩ দিন হয়ে গেল আপনি কোনো খোঁজ ছাড়া গায়েব হয়ে গেছেন শিহাব। কেন করছেন এসব লুকোচুরি? আমাদের কি আর কখনো দেখা হবে না? আমার মনের ভেতরের এই কথাগুলো কি আপনাকে কোনোদিন বলা হবে না? আমি যে আপনাকে ভীষণ মিস করছি শিহাব। পরদিন সকালে নিয়াজ সাহেব মারিয়াকে নিয়ে বের হয়ে গেলেন। কিন্তু গাড়ি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এসে থামল, তখন মারিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, আমরা কোথায় যাচ্ছি? গাড়ি এখানে থামল কেন? নিয়াজ সাহেব মুচকি হেসে বললেন, গেলেই দেখতে পাবি। এখন নাম, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। দীর্ঘ যাত্রার পর যখন প্লেন এসে লন্ডন বিমানবন্দরে নামল, তখন ঘড়িতে রাত প্রায় ১২টা ছুঁই ছুঁই। লন্ডনের জাঁকজমকপূর্ণ এয়ারপোর্ট দেখে মারিয়ার চোখ ছানাবড়া হয়ে গেল। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। প্লেন থেকে নেমে তারা যখন টার্মিনালে এসে দাঁড়াল, দেখতে পেল শিহাব কালো ওভারকোট পরে তাদের জন্যই অপেক্ষা করছে। শিহাব ওদের দেখতে পেয়েই দ্রুত এগিয়ে এসে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল, বাবা, আসতে কোনো কষ্ট হয়নি তো? তারপর সে পেছনে ফিরে মারিয়ার দিকে এক পলক তাকাল। তবে মুখে কিছু না বলে সে নিয়াজ সাহেবের হাত ধরে এগোতে লাগল। মারিয়া তখনও এক ঘোরের মধ্যে ভাসছিল। তার সাথে আসলে কি হচ্ছে তা সে ভেবেই পাচ্ছিল না। কিছুক্ষণ পর শিহাবের রেঞ্জ রোভার গাড়িটা এসে থামল লন্ডনের এক রাজকীয় ও সুদৃশ্য ম্যানশনের সামনে। গাড়ি থামতেই শিহাব নেমে প্রথমে বাবার এবং পরে মারিয়ার পাশের দরজাটা খুলে দিল। নিয়াজ সাহেব নেমে সোজা ভেতরে চলে গেলেন, কারণ উনি আগেও বহুবার এই বাড়িতে এসেছেন। কিন্তু মারিয়ার জন্য এই বাড়িটা ছিল একেবারেই নতুন। কারণ সে শিহাবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলেও অফিসে আর শিহাবের ফ্ল্যাট ছাড়া কোনোদিন তার এই প্রাসাদে আসা হয়নি।
মারিয়া গাড়ি থেকে নেমে অবাক চোখে বিশাল বাড়ির দিকে তাকাতেই শিহাব এসে মারিয়ার হাতটা খুব শক্ত করে আঁকড়ে ধরল। গম্ভীর গলায় বলল, চলুন। ভেতরে ঢুকে শিহাব দেখল তার বাবা সোফায় বসে আছেন। শিহাব গিয়ে বলল, বাবা, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। আমি তোমার ডিনার রুমে পাঠিয়ে দিচ্ছি। এরপর সে মারিয়ার দিকে ফিরে একদম বরফশীতল কণ্ঠে বলল, মিসেস চৌধুরী, আপনি ওপরের ডান পাশের রুমে যান। নিজের নামের পাশে হঠাৎ মিসেস চৌধুরী পদবিটা শোনামাত্রই মারিয়া যেন স্তব্ধ হয়ে গেল। তার মুখের সব ভাষা হারিয়ে গেল। নিয়াজ সাহেব ছেলের মুখে এই সম্বোধন শুনে চমকে উঠে বললেন, তুই এখানে আবার মিসেস পেলিকুই থেকে? শিহাব এক মুহূর্ত বাবার দিকে তাকিয়ে একদম সোজা গলায় বলল, বাবা, মারিয়া আপনার একমাত্র ছেলের স্ত্রী, মিসেস মারিয়া শিহাব চৌধুরী। দো এটুকু বলেই শিহাব আর কারো কোনো কথা না শুনে সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। নিয়াজ সাহেব ছেলের মুখে এমন সরাসরি স্বীকারোক্তি শুনে মনে মনে অসম্ভব খুশি হয়ে মারিয়ার দিকে তাকালেন। পরম স্নেহে বললেন, যা মা, তুই রুমে গিয়ে রেস্ট নে। বাকি কথা কাল হবে। মারিয়া কোনমতে নিজেকে স্বাভাবিক করে ওপরের দিকে হেঁটে গেল। ওপরে উঠে ডানপাশের ঘরের দরজার সামনে এসে একটু ইতস্তত করে হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে দেখল পুরো রুমটা অন্ধকারে ডুবে আছে, আর শিহাব বারান্দার গ্রিল ধরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। মারিয়া শিহাবকে বিরক্ত না করে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। মারিয়াকে ওয়াশরুমে ঢুকতে দেখেই শিহাব রুম থেকে বের হয়ে গেল ওপরের রুমে রাতের খাবার পাঠানোর ব্যবস্থা করতে। ফ্রেশ হয়ে বাথরুমের দরজা খুলে বের হতেই মারিয়ার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। পুরো ঘরটি হালকা আকাশী রঙের ডেকোরেশনে সাজানো। দেয়ালের নরম আকাশী ওয়ালপেপার, ডাবল বেডের ওপর আকাশী রঙের মখমলি চাদর, পাশে আকাশী আর সাদার কম্বিনেশনের ভারী পর্দা ঝুলছে, আর সিলিং থেকে ঠিক চন্দ্রিমা আলোর মতো সুদৃশ্য এক ঝাড়বাতির আলো ঠিকরে পড়ছে। ঘরটা যেন হুবহু মারিয়ার ড্রিম রুমের মতো নিখুঁতভাবে সাজানো। ঠিক সেই মুহূর্তে শিহাব ট্রলিতে করে ট্রেতে ডিনার নিয়ে রুমে প্রবেশ করল। খাবারটা টেবিলের ওপর রেখে শিহাব মারিয়ার উদ্দেশ্যে বলল, মারিয়া, খাবারটা খেয়ে নিন। শিহাবের এত সাধারণ কণ্ঠ শুনে মারিয়ার ভেতরের জমা অভিমান জেগে উঠল। সে রাগী গলায় বলে উঠল, কেন করছেন এমন, বলুন তো? আপনি তো আমাকে কোনোদিন বউ বলে মেনে নেন। মারিয়া তার পুরো কথাটা শেষ করার সুযোগই পেল না। তার আগেই শিহাব এক ঝটকায় মারিয়াকে নিজের বুকের কাছে টেনে নিয়ে নিজের উষ্ণ ঠোঁট দিয়ে মারিয়ার নরম ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। মারিয়ার চোখ দুটি বিস্ময়ে একেবারে বড় বড় হয়ে বের হয়ে আসার জোগাড় হল। বুকের ভেতরের ধুকপুকানি যেন হাজার গুণ বেড়ে গেল। শিহাব ধীরে ধীরে মারিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে মারিয়ার একদম কাছাকাছি থেকে বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে বলল, না মানার উত্তরটা কি এবার সঠিকভাবে পেয়েছেন, মিসেস চৌধুরী? মারিয়া কিচ্ছু বলতে পারল না, শুধু থরথর করে কাঁপতে লাগল। শিহাব দরজার দিকে হেঁটে যাওয়ার সময় আবার পেছন ফিরে মারিয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিমটি দুষ্টু হাসি ফুটিয়ে বলল, তবে হ্যাঁ, পূর্ণাঙ্গ মিসেস চৌধুরীর রূপে নিজেকে তৈরি করতে আপনাকে খানিকটা সময় দিলাম। আর খাবারটা পুরোটা খেয়ে নেবেন, আমার আবার হালকা পাতলা দিয়ে চলবে না। কথাটা বলেই শিহাব এক মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ওদিকে মারিয়া তখনও ঘরের মাঝে সেই গভীর মোহের আবেশে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শিহাবের হালকা পাতলা দিয়ে চলবে না কথাটার আসল মানে ও ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় তার দুটো ফর্সা গাল এক নিমেষে টকটকে লাল টমেটোর মতো হয়ে উঠল। চলবে।